নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব কবিগুরুর একটি অসাধারণ লেখনী, গল্প অধ্যাপক। কলেজে আমার সহপাঠী সম্প্রদায়ের মধ্যে আমার একটু বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই আমাকে সকল বিষয়ে সমজদার বলিয়া মনে করিত। ইহার প্রধান কারণ, ভুল হোক আর ঠিক হোক, সকল বিষয়েই আমার একটা মতামত ছিল। অধিকাংশ লোকেই হা বা না জোর করিয়া বলিতে পারে না, আমি সেটা খুব বলিতাম। কেবল যে আমি মতামত লইয়াই ছিলাম তাহা নহে, নিজেও রচনা করিতাম, বক্তৃতা দিতাম, কবিতা লিখিতাম, সমালোচনা করিতাম এবং সর্বপ্রকারেই আমার সহপাঠীদের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হইয়াছিলাম। কলেজে এইরূপে শেষ পর্যন্ত আপন মহিমা মহিয়ান রাখিয়া বাহির হইয়া আসিতে পারিতাম। কিন্তু ইতিমধ্যে আমার খ্যাতি স্থানের শনি এক নূতন অধ্যাপকের মূর্তি ধারণ করিয়া কলেজে উদিত হইল। আমাদের তখনকার সেই নবীন অধ্যাপকটি আজকালকার একজন সুবিখ্যাত লোক। অতএব আমার এই জীবন বৃত্তান্তে তাহার নাম গোপন করিলেও তাহার উজ্জ্বল নামের বিশেষ ক্ষতি হইবে না। আমার প্রতি তাহার আচরণ লক্ষ্য করিয়া বর্তমান ইতিহাসে তাহাকে বামাচরণ বাবু বলিয়া ডাকা যাইবে। ইহার বয়স যে আমাদের অপেক্ষা অধিক ছিল তাহা নহে। অল্পদিন হইল এম.এ. পরীক্ষায় প্রথম হইয়া টনি সাহেবের বিশেষ প্রশংসা লাভ করিয়া বাহির হইয়া আসিয়াছেন। কিন্তু লোকটি ব্রাহ্ম বলিয়া কেমন তাহাকে অত্যন্ত সুদূর এবং স্বতন্ত্র মনে হইত। আমাদের সমকালীন সমবয়স্ক বলিয়া বোধ হইত না। আমরা নব্য হিন্দুর দল পরস্পরের মধ্যে তাহাকে ব্রহ্মদৈত্যী বলিয়া ডাকিতাম। আমাদের একটি তর্ক সভা ছিল। আমি সে সভার বিক্রমাদিত্য এবং আমি সে সভার নবরত্ন ছিলাম। আমরা 36 জন সভ্য ছিলাম। তন্মধ্যে 35 জনকে গণনা হইতে বাদ দিলে কোনো ক্ষতি হইত না, এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরূপ ধারণা, উক্ত 35 জনেরও সেইরূপই ধারণা ছিল। এই সভার বার্ষিক অধিবেশন উপলক্ষে আমি কার্লাইলের সমালোচনা করিয়া এক ওজস্বী প্রবন্ধ রচনা করিয়াছিলাম। মনে দৃঢ় বিশ্বাস ছিল, তাহার অসাধারণত্বে শ্রোতা মাত্রই চমৎকৃত হইবে। চমৎকৃত হইবার কথাও ছিল, কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আদ্যপান্ত নিন্দা করিয়াছিলাম। সে অধিবেশনের সভাপতি ছিল বামাচরণ বাবু। প্রবন্ধ পাঠ শেষ হইলে আমার সহাধ্যায়ী ভক্তগণ আমার মতের অসম সাহসিকতা এবং ইংরাজি ভাষার বিশুদ্ধ তেজস্বিতায় বিমুগ্ধ ও নিরুত্তর হইয়া বসিয়া রহিল। কাহারও কিছু বক্তব্য নাই শুনিয়া বামাচরণ বাবু উঠিয়া শান্ত গম্ভীর স্বরে সংক্ষেপে বুঝাইয়া দিলেন যে আমেরিকার সুলেখক সুবিখ্যাত লাওয়েল সাহেবের প্রবন্ধ হইতে আমার প্রবন্ধটির যে অংশটি চুরি, সে অংশ অতি চমৎকার, এবং যে অংশ আমার সম্পূর্ণ নিজের, সেটুকু পরিত্যাগ করিলেই ভালো হইত। যদি তিনি বলিতেন, লাওয়েলের সহিত নবীন প্রবন্ধ লেখকের মতের এমনকি ভাষারও আশ্চর্য অবিকল ঐক্য দেখা যাইতেছে, তাহা হইলে তাহার কথাটা সত্য হইত, অথচ অপ্রিয় হইত না। এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল, তাহাতে একটি বিদারণ রেখা পড়িল। কেবল আমার চিরানুরক্ত ভক্তাগ্রগণ্য অমূল্যচরণের হৃদয়ে লেশমাত্র বিকার জন্মিল না। সে আমাকে বারংবার বলিতে লাগিল, তোমার বিদ্যাপতি নাটকখানা ব্রহ্মদৈত্যকে শুনাইয়া দাও, দেখি সে সম্বন্ধে নিন্দুক কি বলিতে পারে। রাজা শিবসিংহের মহিষী লচ্ছিমা দেবীকে কবি বিদ্যাপতি ভালোবাসিতেন, এবং তাহাকে না দেখিলে তিনি কবিতা রচনা করিতে পারিতেন না। এই মর্ম অবলম্বন করিয়া আমি একখানি পরম শোকাবহ উচ্চ শ্রেণীর পদ্য নাটক রচনা করিয়াছিলাম।
আমার শ্রোতৃবর্গের মধ্যে যাহারা পুরাতত্ত্বের মর্যাদা লঙ্ঘন করিতে চাহেন না, তাহারা বলিতেন ইতিহাসে এরূপ ঘটনা ঘটে নাই। আমি বলিতাম সে ইতিহাসের দুর্ভাগ্য, ঘটিলে ইতিহাস ঢের বেশি সরস ও সত্য হইত। নাটকখানি যে উচ্চ শ্রেণীর সে কথা আমি পূর্বেই বলিয়াছি। অমূল্য বলিত সর্বোচ্চ শ্রেণীর। আমি আপনাকে যতটা মনে করিতাম সে আবার আমাকে তাহার চেয়েও বেশি মনে করিত। অতএব আমার যে কি এক বিরাট রূপ তাহার চিত্তে প্রতিফলিত ছিল, আমিও তাহার ইয়ত্তা করিতে পারিতাম না। নাটকখানি বামাচরণ বাবুকে শুনাইয়া দিবার পরামর্শ আমার কাছে মন্দ লাগিল না, কারণ সে নাটকে নিন্দাযোগ্য ছিদ্র লেশ মাত্র ছিল না, এইরূপ আমার সুদৃঢ় বিশ্বাস। অতএব আরো একদিন তর্কসভার বিশেষ অধিবেশন আহুত হইল। ছাত্রবৃন্দের সম্মুখে আমি আমার নাটকখানি পাঠ করিলাম এবং বামাচরণবাবু তাহার সমালোচনা করিলেন। সে সমালোচনাটি বিস্তারিত আকারে লিপিবদ্ধ করিবার প্রবৃত্তি আমার নাই। সংক্ষেপত সমালোচনাটি আমার অনুকূল হয় নাই। বামাচরণবাবুর মতে নাটকগত পাত্রগণের চরিত্র ও মনোভাব সকল নির্দিষ্ট বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। বড় বড় সাধারণ ভাবের কথা আছে, কিন্তু তাহা বাষ্পবৎ অনিশ্চিত। লেখকের অন্তরের মধ্যে আকার ও জীবন প্রাপ্ত হইয়া তাহা সৃজিত হইয়া ওঠে নাই। বৃশ্চিকের উচ্চ দেশেই হুল থাকে। বামাচরণবাবুর সমালোচনার উপসংহারেই তীব্রতম বিষ সঞ্চিত ছিল। আসন গ্রহণ করিবার পূর্বে তিনি বলিলেন, আমার এই নাটকের অনেকগুলি দৃশ্য এবং মূল ভাবটি গেটরচিত টাসো নাটকের অনুকরণ, এমনকি অনেক স্থলে অনুবাদ। এ কথার সদুত্তর ছিল, আমি বলিতে পারিতাম হোক অনুকরণ, কিন্তু সেটা নিন্দার বিষয় নহে। সাহিত্য রাজ্যে চুরিবিদ্যা বড় বিদ্যা, এমনকি ধরা পড়িলেও সাহিত্যের বড় বড় মহাজনগণ এই কাজ করিয়া আসিয়াছেন, এমনকি শেক্সপিয়ারও বাদ যান না। সাহিত্যে যাহার অরিজিনালিটি অত্যন্ত অধিক, সেই চুরি করিতে সাহস করে, কারণ সে পরের জিনিসকে সম্পূর্ণ আপনার করিতে পারে। ভালো ভালো এইরূপ আরো অনেক কথা ছিল, কিন্তু সেদিন বলা হয় নাই। বিনয় তাহার কারণ নহে। আসল কথা, সেদিন একটি কথাও মনে পড়ে নাই। প্রায় 5-7 দিন পরে একে একে উত্তরগুলি দৈবাগত ব্রহ্মাস্ত্রের ন্যায় আমার মনে উদয় হইতে লাগিল, কিন্তু শত্রুপক্ষ সম্মুখে উপস্থিত না থাকাতে সে অস্ত্রগুলি আমাকেই বিঁধিয়া মারিল। ভাবিতাম এই কথাগুলো অন্তত আমার ক্লাসের ছাত্রদিগকে শুনাইয়া দিব, কিন্তু উত্তরগুলি আমার সহাধ্যায়ী গর্ধব দিগের বুদ্ধির পক্ষে কিছু অতিমাত্র সূক্ষ্ম ছিল। তাহারা জানিত চুরি মাত্রই চুরি। আমার চুরি এবং অন্যের চুরিতে যে কতটা প্রভেদ আছে তাহা বুঝিবার সামর্থ্য যদি তাহাদের থাকিত, তবে আমার সহিত তাহাদের বিশেষ প্রভেদ থাকিত না। বিএ পরীক্ষা দিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিব তাহাতেও আমার সন্দেহ ছিল না, কিন্তু মনে আনন্দ রহিল না। বামাচরণের সেই গুটিকত কথার আঘাতে আমার সমস্ত খ্যাতি ও আশার অভ্রভেদী মন্দির ভগ্নস্তূপ হইয়া পড়িল। কেবল আমার প্রতি অবোধ অমূল্যের শ্রদ্ধা কিছুতেই হ্রাস হইল না। প্রভাতে যখন যশস্ সূর্য আমার সম্মুখে উদিত ছিল, তখনও সেই শ্রদ্ধা অতি দীর্ঘ ছায়ার ন্যায় আমার পদতললগ্ন হইয়াছিল। আবার সায়াহ্নে যখন আমার যশস্ সূর্য অস্তোন্মুখ হইল, তখনও সেই শ্রদ্ধা দীর্ঘায়তন বিস্তার করিয়া আমার পদপ্রান্ত পরিত্যাগ করিল না। কিন্তু এ শ্রদ্ধায় কোনো পরিতৃপ্তি নাই। ইহা শূন্য ছায়া মাত্র। ইহা মূঢ় ভক্ত হৃদয়ের মহান্ধকার। ইহা বুদ্ধির উজ্জ্বল রশ্মিপাত নহে। বাবা বিবাহ দিবার জন্য আমাকে দেশ হইতে ডাকিয়া পাঠাইলেন। আমি কিছুদিন সময় লইলাম। বামাচরণবাবুর সমালোচনায় আমার নিজের মধ্যে একটা আত্মবিরোধ, নিজের প্রতি নিজের একটা বিদ্রোহ ভাব জন্মিয়াছিল।
আমার সমালোচক অংশ আমার লেখক অংশকে গোপনে আঘাত দিতেছিল। আমার লেখক অংশ বলিতেছিল, আমি ইহার প্রতিশোধ লইব, আবার একবার লিখিব এবং তখন দেখিব আমি বড় না আমার সমালোচক বড়। মনে মনে স্থির করিলাম, বিশ্বপ্রেম, পরের জন্য আত্মবিসর্জন এবং শত্রুকে মার্জনা, এই ভাবটি অবলম্বন করিয়া গদ্যে হোক পদ্যে হোক খুব সাবলাইম গোছের কিছু একটা লিখিব। বাঙালি সমালোচক দিগকে সুবৃহৎ সমালোচনার খোরাক যোগাইব। স্থির করিলাম, একটি সুন্দর নির্জন স্থানে বসিয়া আমার জীবনের এই সর্বপ্রধান কীর্তিটির সৃষ্ট কার্য সমাধা করিব। প্রতিজ্ঞা করিলাম, অন্তত 1 মাস কাল বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত কাহারও সহিত সাক্ষাৎ করিব না। অমূল্যকে ডাকিয়া আমার প্ল্যান বলিলাম। সে একেবারে স্তম্ভিত হইয়া গেল। সে যেন তখনই আমার ললাটে স্বদেশের অনতি দূরবর্তী ভাবি মহিমার প্রথম অরুণ জ্যোতি দেখিতে পাইল। গম্ভীর মুখে আমার হাত চাপিয়া ধরিয়া বিস্ফারিত নেত্র আমার মুখের প্রতি স্থাপন করিয়া মৃদুস্বরে কহিল, যাও ভাই, অমর কীর্তি অক্ষয় গৌরব অর্জন করিয়া এসো। আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। মনে হইল যেন আসন্ন গৌরব গর্বিত ভক্তি বিহ্বল বঙ্গদেশের প্রতিনিধি হইয়া অমূল্য এই কথাগুলি আমাকে বলিল। অমূল্য বড় কম ত্যাগ স্বীকার করিল না। সে স্বদেশের হিতের জন্য সুদীর্ঘ 1 মাস কাল আমার সঙ্গ প্রত্যাশা সম্পূর্ণরূপে বিসর্জন করিল। সুগভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার বন্ধু ট্রামে চড়িয়া তাহার কর্নওয়ালেস স্ট্রিটের বাসায় চলিয়া গেল। আমি গঙ্গার ধারে ফরাসডাঙ্গার বাগানে অমর কীর্তি অক্ষয় গৌরব উপার্জন করিতে লাগিলাম। গঙ্গার ধারে নির্জন ঘরে চিত হইয়া শুইয়া বিশ্বজনীন প্রেমের কথা ভাবিতে ভাবিতে মধ্যাহ্নে প্রগাঢ় নিদ্রা বেশ হইত। একেবারে অপরাহ্নে 5টার সময় জাগিয়া উঠিতাম। তাহার পর শরীর মনটা কিছুটা অবসাদগ্রস্ত হইয়া থাকিত। কোনো মতে চিত্ত বিনোদন ও সময় যাপনের জন্য বাগানের পশ্চাৎ দিকের রাজপথের ধারে একটা ছোট কাষ্ঠাসনে বসিয়া চুপচাপ করিয়া গরুর গাড়ি ও লোক চলাচল দেখিতাম। নিতান্ত অসহ্য হইলে স্টেশনে গিয়া বসিতাম। টেলিগ্রাফের কাঁটা কটকট শব্দ করিত, টিকিটের ঘণ্টা বাজিত, লোক সমাগম হইত। রক্তচক্ষু সহস্রপদ লৌহ সরীসৃপ ফুঁসিতে ফুঁসিতে আসিত, উৎকট চিৎকার করিয়া চলিয়া যাইত। লোকজনের হুড়াহুড়ি পড়িত। কিয়ৎক্ষণের জন্য কৌতুক বোধ করিতাম। বাড়ি ফিরিয়া আহার করিয়া সঙ্গী অভাবে সকাল সকাল শুইয়া পড়িতাম এবং প্রাতঃকালে সকাল সকাল উঠিবার কিছুমাত্র প্রয়োজন না থাকাতে বেলা 8-9টা পর্যন্ত বিছানায় যাপন করিতাম। শরীর মাটি হইল। বিশ্বপ্রেমেরও কোনো অন্থি সন্ধি খুঁজিয়া পাইলাম না। কোনো কালে একা একা অভ্যাস না থাকাতে সঙ্গীহীন গঙ্গাতীর শূন্য শ্মশানের মতো বোধ হইতে লাগিল। অমূল্যটাও এমনই গর্ভব যে একদিনের জন্য সে আপন প্রতিজ্ঞা ভঙ্গ করিল না। ইতিপূর্বে কলিকাতায় বসিয়া ভাবিতাম, বিপুল ছায়া বটবৃক্ষের তলে পা ছড়াইয়া বসিব। পদপ্রান্তে কলনাদিনী স্রোতস্বিনী আপন মনে বহিয়া চলিবে। মাঝখানে স্বপ্নাবিষ্ট কবি এবং চারিদিকে তাহার ভাব রাজ্য ও বহিঃপ্রকৃতি। কাননে পুষ্প, শাখায় বিহঙ্গ, আকাশে তারা, মনের মধ্যে বিশ্বজনীন প্রেম এবং লেখনী মুখে অশ্রান্ত অজস্র ভাবস্রোত বিচিত্র ছন্দে প্রবাহিত। কিন্তু কোথায় প্রকৃতি, কোথায় প্রকৃতির কবি, কোথায় বিশ্ব আর কোথায় বিশ্বপ্রেমিক? একদিনের জন্য বাগানের বাহির হই নাই। কাননের ফুল কাননে ফুটিত, আকাশের তারা আকাশে উঠিত, বটবৃক্ষের ছায়া বটবৃক্ষের তলে পড়িত। আমিও ঘরের ছেলে ঘরেই পড়িয়া থাকিতাম। আত্মমাহাত্ম্য কিছুতেই প্রমাণ করিতে না পারিয়া বামাচরণের প্রতি আক্রোশ বাড়িয়া উঠিতে লাগিল। বাল্য বিবাহ লইয়া বাংলার শিক্ষিত সমাজে একটা বাকযুদ্ধ বাঁধিয়াছিল।
বামাচরণ বাল্যবিবাহের বিরুদ্ধ পক্ষ ছিলেন এবং পরস্পর শোনা গিয়াছিল যে তিনি একটি যুবতী কুমারীর প্রণয় পাশে আবদ্ধ এবং অচিরেই পরিণয় পাশে বদ্ধ হইবার প্রত্যাশায় আছেন। বিষয়টা আমার কাছে অত্যন্ত কৌতুকাবহ ঠেকিয়াছিল এবং বিশ্বপ্রেমের মহাকাব্য ধরা দিল না। তাই বসিয়া বসিয়া বামাচরণকে নায়কের আদর্শ করিয়া কদম্বগুলি মজুমদার নামক একটি কাল্পনিক যুবতীকে নায়িকা খাড়া করিয়া সুতীব্র এক প্রহসন লিখিলাম। লেখনী এই অমর কীর্তিটি প্রসব করিবার পর আমি কলিকাতা যাত্রার উদ্যোগ করিতে লাগিলাম। এমন সময়ে যাত্রায় ব্যাঘাত পড়িল। একদিন অপরাহ্নে স্টেশনে না গিয়া অলসভাবে বাগান বাড়ির ঘরগুলি পরিদর্শন করিতেছিলাম। আবশ্যক না হওয়াতে ইতিপূর্বে অধিকাংশ ঘরে পদার্পণ করি নাই। বাহ্য বস্তু সম্বন্ধে আমার কৌতূহল বা অভিনিবেশ লেশ মাত্র ছিল না। সেদিন নিতান্তই সময় যাপনের উদ্দেশ্যে বায়ু ভরে উড্ডীন চ্যুতপথের মতো ইতস্তত ফিরিতেছিলাম। উত্তর দিকের ঘরের দরজা খুলিবা মাত্র একটি ক্ষুদ্র বারান্দায় গিয়া উপস্থিত হইলাম। বারান্দার সম্মুখেই বাগানের উত্তর সীমার প্রাচীরের গাত্র সংলগ্ন দুইটি বৃহৎ জামের গাছ মুখোমুখি করিয়া দাঁড়াইয়া আছে। সেই দুইটি গাছের মধ্যবর্তী অবকাশ দিয়া আরো একটি বাগানের সুদীর্ঘ বকুল বীথির কিয়দংশ দেখা যায়, কিন্তু সে সমস্তই আমি পরে প্রত্যক্ষ করিয়াছিলাম। তখন আমার আর কিছুই দেখিবার অবসর হয় নাই। কেবল দেখিয়াছিলাম একটি ষোড়শী যুবতী হাতে একখানি বই লইয়া মস্তক আনমিত করিয়া পদচারণা করিতে করিতে অধ্যয়ন করিতেছে। ঠিক সে সময়ে কোনরূপ তত্ত্বালোচনা করিবার ক্ষমতা ছিল না, কিন্তু কিছুদিন পরে ভাবিয়াছিলাম যে দুষ্যন্ত বড় বড় বান সরাসন বাগাইয়া রথে চড়িয়া বনে মৃগয়া করিতে আসিয়াছিলেন। মৃগ তো মরিল না, মাঝে হইতে দৈবাত 10 মিনিট কাল গাছের আড়ালে দাঁড়াইয়া যাহা দেখিলেন, যাহা শুনিলেন, তাহাই তাহার জীবনের সকল দেখাশোনার সেরা হইয়া দাঁড়াইল। আমিও পেন্সিল কলম এবং খাতাপত্র উদ্যত করিয়া কাব্য মৃগয়ায় বাহির হইয়াছিলাম। বিশ্বপ্রেম বেচারা তো পলাইয়া রক্ষা পাইল, আর আমি দুইটি জাম গাছের আড়াল হইতে যাহা দেখিবার তাহা দেখিয়া লইলাম। মানুষের একটা জীবনে এমন দুইবার দেখা যায় না। পৃথিবীতে অনেক জিনিসই দেখি নাই, জাহাজে উঠি নাই, বেলুনে চড়ি নাই, কয়লা খনির মধ্যেও নামি নাই, কিন্তু আমার নিজের মানসী আদর্শের সম্বন্ধে আমি যে সম্পূর্ণ ভ্রান্ত এবং অজ্ঞ ছিলাম, তাহা এই উত্তর দিকের বারান্দায় আসিবার পূর্বে সন্দেহ মাত্র করি নাই। বয়স 21 প্রায় উত্তীর্ণ হয়। ইতিমধ্যে আমার অন্তঃকরণ কল্পনা যোগ বলে নারী সৌন্দর্যের একটা ধ্যান মূর্তি যে সৃজন করিয়া লয় নাই, এ কথা বলিতে পারি না। সেই মূর্তিকে নানা বেশভূষায় সজ্জিত এবং নানা অবস্থার মধ্যে স্থাপন করিয়াছি, কিন্তু কখনো সুদূর স্বপ্নেও তাহার পায়ে জুতা, গায়ে জামা, হাতে বই দেখিব এমন আশাও করি নাই, ইচ্ছাও করি নাই। কিন্তু আমার লক্ষ্মী ফাল্গুন শেষের অপরাহ্নে প্রবীণ তরুশ্রেণীর আকম্পিত ঘন পল্লব বিতানে দীর্ঘ নিপতিত ছায়া এবং আলোক রেখাঙ্কিত পুষ্প বনপথে জুতা পায়ে দিয়া, জামা গায়ে দিয়া, বই হাতে করিয়া দুইটি জাম গাছের আড়ালে অকস্মাৎ দেখা দিলেন। আমিও কোনো কথাটি কহিলাম না। 2 মিনিটের বেশি আর দেখা গেল না। নানা ছিদ্র দিয়া দেখিবার নানা চেষ্টা করিয়াছিলাম, কিন্তু কোনো ফল পাই নাই। সেই দিন প্রথম সন্ধ্যায় প্রাক্কালে বটবৃক্ষ তলে প্রসারিত চরণে বসিলাম। আমার চোখের সম্মুখে পরপারের ঘনীভূত তরুশ্রেণীর উপর সন্ধ্যা তারা প্রশান্ত স্মিত হাস্যে উদিত হইল, এবং দেখিতে দেখিতে সন্ধ্যাশ্রী আপন নাথহীন বিপুল নির্জন বাসর গৃহের দ্বার খুলিয়া
নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। যে বইখানি তাহার হাতে দেখিয়াছিলাম সে আমার পক্ষে একটা নূতন রহস্য নিকেতন হইয়া দাঁড়াইল। ভাবিতে লাগিলাম সেটা কি বই, উপন্যাস অথবা কাব্য? তাহার মধ্যে কি ভাবের কথা আছে? যে পাতাটি খোলা ছিল এবং যাহার উপর সেই অপরাহ্ন বেলার ছায়া ও রবিরশ্মি, সেই বকুল বনের পল্লব মর্মর এবং সেই যুগল চক্ষুর ঔৎসুক্যপূর্ণ স্থির দৃষ্টি নিপতিত হইয়াছিল, ঠিক সেই পাতাটিতে গল্পের কোন অংশ, কাব্যের কোন রসটুকু প্রকাশ পাইতেছিল? সেই সঙ্গে ভাবিতে লাগিলাম ঘন মুক্ত কেশ জালের অন্ধকার ছায়াতলে সুকুমার ললাট মণ্ডপটির অভ্যন্তরে বিচিত্র ভাবের আবেশ কেমন করিয়া লীলায়িত হইয়া উঠিয়াছিল। কুমারী হৃদয়ের নিভৃত নির্জনতার উপরে নব নব কাব্যমায়া কি অপূর্ব সৌন্দর্যলোক সৃজন করিতেছিল। অর্ধেক রাত্রি ধরিয়া এমন কত কি ভাবিয়াছিলাম তাহা পরিস্ফুট রূপে ব্যক্ত করা অসম্ভব। কিন্তু সে যে কুমারী এ কথা আমাকে বলিল। আমার বহু পূর্ববর্তী প্রেমিক দুষ্যন্তকে পরিচয় লাভের পূর্বেই যিনি শকুন্তলা সম্বন্ধে আশ্বাস দিয়েছিলেন তিনি মনের বাসনা। তিনি মানুষকে সত্য মিথ্যার ঢের কথা অজস্র বলিয়া থাকেন, কোনোটা খাটে কোনোটা খাটে না। দুষ্যন্তর এবং আমারটা খাটিয়া গিয়াছিল। আমার এই অপরিচিতা প্রতিবেশিনী বিবাহিতা কি কুমারী কি ব্রাহ্মণ কি শূদ্র সে সংবাদ লওয়া আমার পক্ষে কঠিন ছিল না, কিন্তু তাহা করিলাম না। কেবল নীরব চকরের মতো বহু সহস্র যোজন দূর হইতে আমার চন্দ্রমণ্ডলটিকে বেষ্টন করিয়া করিয়া ঊর্ধ্বকণ্ঠে নিরীক্ষণ করিবার চেষ্টা করিলাম। পরদিন মধ্যাহ্ন একখানি ছোট নৌকা ভাড়া করিয়া তীরের দিকে চাহিয়া জোয়ার বাহিয়া চলিলাম। মাল্লাদিগকে দাঁড় টানিয়া নিষেধ করিয়া দিলাম। আমার শকুন্তলার তপবন কুটিরটি গঙ্গার ধারেই ছিল। কুটিরটি ঠিক অন্যের কুটিরের মতো ছিল না। গঙ্গা হইতে ঘাটের সিঁড়ি বৃহৎ বাড়ির বারান্দার উপর উঠিয়াছে। বারান্দাটি ঢালু কাঠের ছাদ দিয়া ছায়াময়। আমার নৌকাটি যখন নিঃশব্দে ঘাটের সম্মুখে ভাসিয়া আসিল, দেখিলাম আমার নবযুগের শকুন্তলা বারান্দার ভূমিতলে বসিয়া আছেন। পিঠের দিকে একটা চৌকি, চৌকির উপর গোটাকত বই রহিয়াছে। সেই বইগুলির উপর তাহার খোলা চুল স্তূপাকারে ছড়াইয়া পড়িয়াছে। তিনি চৌকিতে ঠেস দিয়া ঊর্ধ্বমুখ করিয়া উত্তোলিত বাম বাহুর উপর মাথা রাখিয়াছেন। নৌকা হইতে তাহার মুখ অদৃশ্য, কেবল সুকোমল কণ্ঠের একটি সুকুমার বক্ররেখা দেখা যাইতেছে। খোলা দুইখানি পদপল্লবের একটি ঘাটের উপরের সিঁড়িতে এবং একটি তাহার নিচের সিঁড়িতে প্রসারিত। শাড়ির কালো পাড়টি বাঁকা হইয়া পড়িয়া সেই দুটি পা বেষ্টন করিয়া আছে। একখানা বই মনোযোগহীন শিথিল দক্ষিণ হস্ত হইতে স্ত্রস্ত হইয়া ভূতলে পড়িয়া রহিয়াছে। মনে হইল যেন মূর্তিমতী মধ্যাহ্ন লক্ষ্মী। সহসা দিবসের কর্মের মাঝখানে একটি নিষ্পন্দ সুন্দরী অবসর প্রতিমা। পদতলে গঙ্গা, সম্মুখে সুদূর পরপার এবং ঊর্ধ্বে তীব্র তাপিত নীলাম্বর তাহাদের সেই অন্তরাত্মা রূপিণীর দিকে। সেই দুটি খোলা পা, সেই অলস বিন্যস্ত বাম বাহু, সেই উৎক্ষিপ্ত বঙ্কিম কণ্ঠরেখার দিকে নিরতিশয় নিস্তব্ধ একাগ্রতার সহিত নীরবে চাহিয়া আছে। যতক্ষণ দেখা যায় দেখিলাম দুই সজল পল্লব নেত্রপাতের দ্বারা দুইখানি চরণ পদ্ম বারংবার নিছিয়া মুছিয়া লইলাম। অবশেষে নৌকা যখন দূরে গেল, মাঝখানে একটি তীরতরুর আড়াল আসিয়া পড়িল। তখন হঠাৎ যেন কি একটা ত্রুটি স্মরণ হইল। চমকিয়া মাঝিকে কহিলাম, মাঝি, আজ আমার আর হুগলি যাওয়া হইল না।
এইখান হইতে বাড়ি ফেরো। কিন্তু ফিরিবার সময় উজানে দাঁড় টানিতে হইল। সেই শব্দে আমি সংকুচিত হইয়া উঠিলাম। সেই দাঁড়ের শব্দে যেন এমন কাহাকে আঘাত করিতে লাগিল, যাহা সচেতন সুন্দর সুকুমার, যাহা অনন্ত আকাশব্যাপী, অথচ একটি হরিণ শাবকের মতো ভীরু। নৌকা যখন ঘাটের নিকটবর্তী হইল, তখন দাঁড়ের শব্দে আমার প্রতিবেশিনী প্রথমে ধীরে মুখ তুলিয়া মৃদু কৌতূহলের সহিত আমার নৌকার দিকে চাহিল। মুহূর্ত পরেই আমার ব্যগ্র ব্যাকুল দৃষ্টি দেখিয়া সে চকিত হইয়া গৃহ মধ্যে চলিয়া গেল। আমার মনে হইল আমি যেন তাহাকে আঘাত করিলাম, যেন কোথায় তাহার বাজিল। তাড়াতাড়ি উঠিবার সময় তাহার ক্রোড় হইতে একটি অর্ধদষ্ট স্বল্পপক্ষ পেয়ারা গড়াইতে গড়াইতে নিম্ন সোপানে আসিয়া পড়িল। সেই দর্শন চিহ্নিত অধর চুম্বিত ফলটির জন্য আমার সমস্ত অন্তঃকরণ উৎসুক হইয়া উঠিল। কিন্তু মাঝি মাল্লারদের লজ্জায় তাহা দূর হইতে নিরীক্ষণ করিতে করিতে চলিয়া গেলাম। দেখিলাম উত্তরোত্তর লোলুপায়মান জোয়ারের জল ছল ছল লুব্ধ শব্দে তাহার লোল রসনার দ্বারা সেই ফলটিকে আয়ত্ত করিবার জন্য বারংবার উন্মুখ হইয়া উঠিতেছে। আধ ঘন্টার মধ্যে তাহার নির্লজ্জ অধ্যবসায় চরিতার্থ হইবে, ইহাই কল্পনা করিয়া ক্লিষ্ট চিত্তে আমি আমার বাড়ির ঘাটে আসিয়া উত্তীর্ণ হইলাম। বটবৃক্ষ ছায়ায় পা ছড়াইয়া দিয়া সমস্ত দিন স্বপ্ন দেখিতে লাগিলাম। দুইখানি সুকোমল পদপল্লবের তলে বিশ্ব প্রকৃতি মাথা নত করিয়া পড়িয়া আছে। আকাশ আলোকিত, ধরণী পুলকিত, বাতাস উতলা। তাহার মধ্যে দুইখানি অনাবৃত চরণ স্থির, নিষ্পন্দ, সুন্দর। তাহারা জানেও না যে তাহাদের রেণুকণার মাদকতায় তপ্ত যৌবন নববসন্ত দিক বিদিকে রোমাঞ্চিত হইয়া উঠিতেছে। ইতিপূর্বে প্রকৃতি আমার কাছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল। নদী, বন, আকাশ সমস্তই স্বতন্ত্র ছিল। আজ সেই বিশাল বিপুল বিকীর্ণতার মাঝখানে একটি সুন্দরী প্রতিমূর্তি দেখা দিবা মাত্র তাহা অবয়ব ধারণ করিয়া এক হইয়া উঠিয়াছে। আজ প্রকৃতি আমার কাছে এক ও সুন্দর। সে আমাকে অহরহ মুখভাবে অনুনয় করিতেছে। আমি মৌন, তুমি আমাকে ভাষা দাও। আমার অন্তঃকরণে যে একটি অব্যক্ত স্তব উত্থিত হইতেছে, তুমি তাহাকে ছন্দে, লয়ে, তানে তোমার সুন্দর মানব ভাষায় ধ্বনিত করিয়া তোলো। প্রকৃতির সেই নীরব অনুনয়ে আমার হৃদয়ের তন্ত্রী বাজিতে থাকে। বারংবার কেবল এই গানই শুনি। হে সুন্দরী, হে মনোহারিণী, হে বিশ্বজয়িনী, হে মন প্রাণ পতঙ্গের একটি মাত্র দীপশিখা, হে অপরিসীম জীবন, হে অনন্ত মধুর মৃত্যু। এ গান শেষ করিতে পারি না, সংলগ্ন করিতে পারি না, ইহাকে আকারে পরিস্ফুট করিতে পারি না, ইহাকে ছন্দে গাঁথিয়া ব্যক্ত করিয়া বলিতেও পারি না। মনে হয় আমার অন্তরের মধ্যে জোয়ারের জলের মতো একটা অনির্বচনীয় অপরিমেয় শক্তির সঞ্চার হইতেছে। এখনো তাহাকে আয়ত্ত করিতে পারিতেছি না। যখন পারিব, তখন আমার কণ্ঠ অকস্মাৎ দিব্য সঙ্গীতে ধ্বনিত, আমার ললাট অলৌকিক আভায় আলোকিত হইয়া উঠিবে। এমন সময় একটি নৌকা পরপারের নৈহাটি স্টেশন হইতে পার হইয়া আমার বাগানের ঘাটে আসিয়া লাগিল। দুই স্কন্ধের উপর কোঁচানো চাদর ঝুলাইয়া ছাতাটি কক্ষে লইয়া হাস্যমুখে অমূল্য নামিয়া পড়িল। অকস্মাৎ বন্ধুকে দেখিয়া আমার মনে যেরূপ ভাবোদয় হইল, আশা করি শত্রুর প্রতিও কাহারও যেন সেই রূপ না ঘটে। বেলা প্রায় 2টার সময় আমাকে সেই বটের ছায়ায় নিতান্ত ক্ষিপ্তের মতো বসিয়া থাকিতে দেখিয়া অমূল্যের মনে ভারী একটা আশার সঞ্চার হইল।
পাছে বঙ্গদেশের ভবিষ্যৎ সর্বশ্রেষ্ঠ কাব্যের কোনো একটা অংশ তাহার পদশব্দে সচকিত হইয়া বন্য রাজহংসের মতো একেবারে জলের মধ্যে গিয়া পড়ে, সেই ভয়ে সে সসংকোচে মৃদুমন্দ গমনে আসিতে লাগিল। দেখিয়া আমার আরো রাগ হইল। কিঞ্চিত অধীর হইয়া কহিলাম, কি হে অমূল্য, ব্যাপারখানা কি? তোমার পায়ে কাঁটা ফুটিল নাকি? অমূল্য ভাবিল আমি খুব একটা মজার কথা বলিলাম। হাসিতে হাসিতে কাছে আসিয়া তরুতল কোঁচা দিয়া বিশেষ রূপে ঝাড়িয়া লইল। পকেট হইতে একটি রুমাল লইয়া ভাঁজ খুলিয়া বিছাইয়া তাহার উপরে সাবধানে বসিল। কহিল, যে প্রহসনটা লিখিয়া পাঠাইয়াছ সেটা পড়িয়া হাসিয়া বাঁচি না বলিয়া তাহার স্থানে স্থানে আবৃত্তি করিতে করিতে হাস্যোচ্ছ্বাসে তাহার নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইল। আমার এমনই মনে হইল যে যে কলমে সেই প্রহসনটা লিখিয়াছিলাম সেটা যে গাছের কাষ্ঠদণ্ডে নির্মিত সেটাকে শিকড় শুদ্ধ উৎপাটন করিয়া মস্ত একটা আগুনে প্রহসনটাকে ছাই করিয়া ফেলিলেও আমার খেদ মিটিবে না। অমূল্য সসংকোচে জিজ্ঞাসা করিল, তোমার সে কাব্যের কত দূর? শুনিয়া আরো আমার গা জ্বলিতে লাগিল। মনে মনে কহিলাম, যেমন আমার কাব্য তেমনি তোমার বুদ্ধি। মুখে কহিলাম, সেসব পরে হইবে ভাই, আমাকে অনর্থক ব্যস্ত করিয়া তুলিও না। অমূল্য লোকটা কৌতূহলী, চারিদিক পর্যবেক্ষণ না করিয়া সে থাকিতে পারে না। তাহার ভয়ে আমি উত্তরের দরজাটা বন্ধ করিয়া দিলাম। সে আমাকে জিজ্ঞাসা করিল, ওদিকে কি আছে হে? আমি বলিলাম, কিছু না। এত বড় মিথ্যা কথাটা আমার জীবনে আর কখনো বলি নাই। দুটা দিন আমাকে নানা প্রকারের বিদ্ধ করিয়া দগ্ধ করিয়া তৃতীয় দিনের সন্ধ্যার ট্রেনে অমূল্য চলিয়া গেল। এই দুটা দিন আমি বাগানের উত্তর দিকে যাই নাই, সেদিকে নেত্রপাত মাত্র করি নাই। কৃপণ যেমন তাহার রত্ন ভাণ্ডারটি লুকাইয়া বেড়ায়, আমি তেমনি করিয়া আমার উত্তরের সীমানার বাগানটি সামলাইয়া বেড়াইতেছিলাম। অমূল্য চলিয়া যাইবা মাত্র একেবারে ছুটিয়া দ্বার খুলিয়া দোতলার ঘরের উত্তরের বারান্দায় বাহির হইয়া পড়িলাম। উপরে উন্মুক্ত আকাশে প্রথম কৃষ্ণপক্ষের অপর্যাপ্ত জ্যোৎস্না, নিম্নে শাখাজাল নিবদ্ধ তরুশ্রেণী তলে খণ্ড কিরণ খচিত একটি গভীর নিভৃত প্রদোষান্ধকার। মর্মরিত ঘন পল্লবের দীর্ঘ নিঃশ্বাসে তরুতল বিচ্যুত বকুল ফুলের নিবিড় সৌরভে এবং সন্ধ্যারণ্যের স্তম্ভিত সংযত নিঃশব্দতায় তাহা রোমে রোমে পরিপূর্ণ হইয়াছিল। তাহারই মাঝখানটিতে আমার কুমারী প্রতিবেশিনী তাহার শ্বেতশস্ত্র বৃদ্ধ পিতার দক্ষিণ হস্ত ধরিয়া ধীরে ধীরে পদচারণা করিতে করিতে কি কথা কহিতেছিল। বৃদ্ধ সস্নেহে অথচ শ্রদ্ধা ভরে ঈষৎ অবনমিত হইয়া নীরবে মনোযোগ সহকারে শুনিতেছিলেন। এই পবিত্র স্নিগ্ধ বিশ্রম্ভালাপে ব্যাঘাত করিবার কিছুই ছিল না। সন্ধ্যাকালের শান্ত নদীতে কচ্চিৎ দাঁড়ির শব্দ সুদূরে বিলীন হইতেছিল এবং অবিরল তরুশাখার অসংখ্য নীড়ে দুটি একটি পাখি দৈবাত ক্ষণিক মৃদু কাকলিতে জাগিয়া উঠিতেছিল। আমার অন্তঃকরণ আনন্দে অথবা বেদনায় যেন বিদীর্ণ হইবে মনে হইল। আমার অস্তিত্ব যেন প্রসারিত হইয়া সেই ছায়ালোক বিচিত্র ধরণীতলের সহিত এক হইয়া গেল। আমি যেন আমার বক্ষস্থলের উপর ধীর বিক্ষিপ্ত পদচারণা অনুভব করিতে লাগিলাম, যেন তরু পল্লবের সহিত সংলগ্ন হইয়া গিয়া আমার কানের কাছে মধুর মৃদু গুঞ্জন ধ্বনি শুনিতে পাইলাম। এই বিশাল মূঢ় প্রকৃতির অন্তর্বেদনা যেন আমার সর্বশরীরের অস্থিগুলির মধ্যে
কুহরিত হইয়া উঠিল। আমি যেন বুঝিতে পারিলাম ধরণী পায়ের নিচে পড়িয়া থাকে, অথচ পা জড়াইয়া ধরিতে পারে না বলিয়া ভিতরে ভিতরে কেমন করিতে থাকে। নত শাখা বনস্পতিগুলি কথা শুনিতে পারে, অথচ কিছুই বুঝিতে পারে না বলিয়া সমস্ত শাখায় পল্লবে মিলিয়া কেমন ঊর্ধ্বশ্বাসে উন্মাদ কলশব্দে হাহাকার করিয়া উঠিতে চাহে। আমিও আমার সর্বাঙ্গে সর্বান্তকরণে ওই পদবিক্ষেপ, ওই বিশ্রম্ভালাপ অব্যবহিত অনুভব করিতে লাগিলাম, কিন্তু কোনো মতে ধরিতে পারিলাম না বলিয়া ঝুরিয়া ঝুরিয়া মরিতে লাগিলাম। পরদিনে আমি আর থাকিতে পারিলাম না। প্রাতঃকালে আমার প্রতিবেশীর সহিত সাক্ষাৎ করিতে গেলাম। ভবনাথ বাবু তখন বড় এক পেয়ালা চা পাশে রাখিয়া চোখে চশমা দিয়া নীল পেন্সিলে দাগ করা একটা হ্যামিল্টনের পুরাতন পুঁথি মনোযোগ দিয়া পড়িতেছিলেন। আমি ঘরে প্রবেশ করিলে চশমার উপরিভাগ হইতে আমাকে কিয়ৎক্ষণ অন্যমনস্ক ভাবে দেখিলেন। বই হইতে মনটাকে এক মুহূর্তে প্রত্যাহরণ করিতে পারিলেন না। অবশেষে অকস্মাৎ সচকিত হইয়া ত্রস্তভাবে আতিথ্যের জন্য প্রস্তুত হইয়া উঠিলেন। আমি সংক্ষেপে আত্মপরিচয় দিলাম। তিনি এমনই শস্যব্যস্ত হইয়া উঠিলেন যে চশমার খাপ খুঁজিয়া পাইলেন না। খামোকা বলিলেন, আপনি চা খাইবেন? আমি যদিও চা খাই না, তথাপি বলিলাম, আপত্তি নাই। ভবনাথ বাবু ব্যস্ত হইয়া উঠিয়া কিরণ কিরণ বলিয়া ডাকিতে লাগিলেন। দ্বারের নিকট অত্যন্ত মধুর শব্দ শুনিলাম। কি বাবা? তাপস কর্ণ দুহিতা সহসা আমাকে দেখিয়া ত্রস্ত হরিণীর মতো পলায়নোদ্যতা হইয়াছেন। ভবনাথ বাবু তাহাকে ফিরিয়া ডাকিলেন। আমার পরিচয় দিয়া কহিলেন, ইনি আমাদের প্রতিবেশী মহেন্দ্র কুমার বাবু, এবং আমাকে কহিলেন, ইনি আমার কন্যা কিরণ বালা। আমি কি করিব ভাবিয়া পাইতেছিলাম না। ইতিমধ্যে কিরণ আমাকে আনম্র সুন্দর নমস্কার করিলেন। আমি তাড়াতাড়ি ত্রুটি সারিয়া লইয়া তাহা শোধ করিয়া দিলাম। ভবনাথ বাবু কহিলেন, মা, মহেন্দ্রবাবুর জন্য এক পেয়ালা চা আনিয়া দিতে হইবে। আমি মনে মনে সংকুচিত হইয়া উঠিলাম, কিন্তু মুখ ফুটিয়া কিছু বলিবার পূর্বেই কিরণ ঘর হইতে বাহির হইয়া গেলেন। আমার মনে হইল যেন কৈলাসে সনাতন ভোলানাথ তাহার কন্যা স্বয়ং লক্ষ্মীকে অতিথির জন্য এক পেয়ালা চা আনিতে বলিলেন। অতিথি পক্ষে সে নিশ্চয় অমিশ্র অমৃত হইবে, কিন্তু তবু কাছাকাছি নন্দী ভৃঙ্গি কোনো বেটাই কি হাজির ছিল না? ভবনাথ বাবুর বাড়ি আমি এখন নিত্য অতিথি। পূর্বে চা জিনিসটাকে অত্যন্ত ডরাইতাম, এক্ষণে সকালে বিকালে চা খাইয়া খাইয়া আমার চায়ের নেশা ধরিয়া গেল। আমাদের বিয়ে পরীক্ষার জন্য জার্মান পণ্ডিত বিরচিত দর্শন শাস্ত্রের নব্য ইতিহাস আমি সদ্য পাঠ করিয়া আসিয়াছিলাম। তদ উপলক্ষে ভবনাথ বাবুর সহিত কেবল দর্শন আলোচনার জন্যই আসিতাম এই প্রকার ভান করিলাম। তিনি হ্যামিল্টন প্রভৃতি কতগুলি সেকাল প্রচলিত ভ্রান্ত পুঁথি লইয়া এখনো নিযুক্ত রহিয়াছেন। ইহাতে তাহাকে আমি কৃপাপাত্র মনে করিতাম এবং আমার নূতন বিদ্যা অত্যন্ত আড়ম্বরের সহিত জাহির করিতে ছাড়িতাম না। ভবনাথ বাবু এমনি ভালো মানুষ, এমনই সকল বিষয়ে সসংকোচ যে আমার মতো অল্পবয়স্ক যুবকের মুখ হইতেও সকল কথা মানিয়া যাইতেন। তিলমাত্র প্রতিবাদ করিতে হইলে অস্থির হইয়া উঠিতেন, ভয় করিতেন পাছে আমি কিছুতে ক্ষুণ্ণ হই। কিরণ আমাদের এই সকল তত্ত্বালোচনার মাঝখান হইতেই কোনো ছুতায় উঠিয়া চলিয়া যাইত। তাহাতে আমার যেমন ক্ষোভ জন্মিত, তেমনি আমি গর্ব অনুভব করিতাম। আমাদের আলোচ্য বিষয়ের দুরূহ পাণ্ডিত্য কিরণের পক্ষে দুঃসহ,
সে যখন মনে মনে আমার বিদ্যা পর্বতের পরিমাণ করিত, তখন তাহাকে কত উচ্চেই চাহিতে হইত। কিরণকে যখন দূর হইতে দেখিতাম, তখন তাহাকে শকুন্তলা, দময়ন্তী প্রভৃতি বিচিত্র নামে এবং বিচিত্র ভাবে জানিতাম। এখন ঘরের মধ্যে তাহাকে কিরণ বলিয়া জানিলাম। এখন আর সে জগতের বিচিত্র নায়িকার ছায়ারূপিণী নহে, এখন সে একমাত্র কিরণ। এখন সে শত শতাব্দীর কাব্যলোক হইতে অবতীর্ণ হইয়া অনন্তকালের যুবক চিত্তের স্বপ্নস্বর্গ পরিহার করিয়া একটি নির্দিষ্ট বাঙালি ঘরের মধ্যে কুমারী কন্যারূপে বিরাজ করিতেছে। সে আমারই মাতৃভাষায় আমার সঙ্গে অত্যন্ত সাধারণ ঘরের কথা বলিয়া থাকে, সামান্য কথায় সরলভাবে হাসিয়া ওঠে। সে আমাদেরই ঘরের মেয়ের মতো দুই হাতে দুটি সোনার বালা পরিয়া থাকে। গলার হারটি বেশি কিছু নয়, কিন্তু বড় সুমিষ্ট। শাড়ির প্রান্তটি কখনো কবরীর উপরিভাগ বাঁকিয়া বেষ্টন করিয়া আসে, কখনো বা পিতৃগৃহের অনভ্যাস বশত চ্যুত হইয়া পড়িয়া থাকে। ইহা আমার কাছে বড় আনন্দের। সে যে অকাল্পনিক, সে যে সত্য, সে যে কিরণ, সে যে তাহা ব্যতীত নয় এবং তাহার অধিক নহে, এবং যদিচ সে আমার নহে, তবুও সে যে আমাদের। সেজন্য আমার অন্তঃকরণ সর্বদাই তাহার প্রতি উচ্ছ্বসিত কৃতজ্ঞতা রসে অভিষিক্ত হইতে থাকে। এক দিনাঞ্চন মাত্রেরই আপেক্ষিকতা লইয়া ভবনাথ বাবুর নিকট অত্যন্ত উৎসাহ সহকারে বাচালতা প্রকাশ করিতেছিলাম। আলোচনা কিয়দ্দূর অগ্রসর হইবা মাত্র কিরণ উঠিয়া গেল, এবং অনতিকাল পরেই সম্মুখের বারান্দায় একটা তোলা উনান এবং রাঁধিবার সরঞ্জাম আনিয়া রাখিয়া ভবনাথ বাবুকে ভর্ৎসনা করিয়া বলিল, বাবা, কেন তুমি মহেন্দ্র বাবুকে ওই সকল শক্ত কথা লইয়া বৃথা বকাইতেছ? আসুন মহেন্দ্র বাবু, তার চেয়ে আমার রান্নায় যোগ দিলে কাজে লাগিবে। ভবনাথ বাবুর কোনো দোষ ছিল না এবং কিরণ তাহা অবগত ছিল, কিন্তু ভবনাথ বাবু অপরাধীর মতো অনুতপ্ত হইয়া ঈষৎ হাসিয়া বলিলেন, তা বটে, আচ্ছা ও কথাটা আরো একদিন হইবে। এই বলিয়া নিরুদ্বিগ্ন চিত্তে তিনি তাহার নিত্য নিয়মিত অধ্যয়নে নিযুক্ত হইলেন। আবার আরো একদিন অপরাহ্নে আরো একটা গুরুতর কথা পাড়িয়া ভবনাথ বাবুকে স্তম্ভিত করিয়া দিতেছি, এমন সময় মাঝখানে আসিয়া কিরণ কহিল, মহেন্দ্র বাবু, অবলাকে সাহায্য করিতে হইবে। দেয়ালে লতা চড়াইব, নাগাল পাইতেছি না, আপনাকে এই পেরেকগুলি মারিয়া দিতে হইবে। আমি উৎফুল্ল হইয়া উঠিয়া গেলাম। ভবনাথ বাবুও প্রফুল্ল মনে পড়িতে বসিলেন। এমনি প্রায় যখনই ভবনাথ বাবুর কাছে আমি ভারী কথা পাড়িবার উপক্রম করি, কিরণ একটা না একটা কাজের ছুতা ধরিয়া ভঙ্গ করিয়া দেয়। ইহাতে আমি মনে মনে পুলকিত হইয়া উঠিতাম। আমি বুঝিতাম যে কিরণের কাছে আমি ধরা পড়িয়াছি। সে কেমন করিয়া বুঝিতে পারিয়াছে যে ভবনাথ বাবুর সহিত তত্ত্বালোচনা আমার জীবনের চরম সুখ নহে। বাহ্যবস্তুর সহিত আমার ইন্দ্রিয়বোধের সম্বন্ধ নির্ণয় করিতে গিয়া যখন দুরূহ রহস্য রসাতলের মধ্যপথে অবতীর্ণ হইয়াছি, এমন সময়ে কিরণ আসিয়া বলিত, মহেন্দ্রবাবু, রান্নাঘরের পাশে আমার বেগুনের ক্ষেত, আপনাকে দেখাইয়া আনিগে, চলুন। আকাশকে অসীম মনে করা কেবল আমাদের অনুমান মাত্র। আমাদের অভিজ্ঞতা ও কল্পনা শক্তির বাহিরে কোথাও কোনো এক রূপে তাহার সীমা থাকা কিছুই অসম্ভব নহে। ইত্যাকার মন্তব্য প্রকাশ করিতেছি, এমন সময় কিরণ আসিয়া বলিত, মহেন্দ্রবাবু, দুটা আম পাকিয়াছে, আপনাকে ডাল নামাইয়া ধরিতে হইবে। কি উদ্ধার, কি মুক্তি! অকুল সমুদ্রের মাঝখান হইতে এক মুহূর্তে কি সুন্দর কূলে আসিয়া উঠিতাম। অনন্ত আকাশ ও বাহ্যবস্তু সম্বন্ধে সংশয় জাল
যতই দুশ্ছেদ্য জটিল হোক না কেন, কিরণের বেগুনের ক্ষেত বা আমতলা সম্বন্ধে কোনো প্রকার দুরূহতা ও সন্দেহের লেশ মাত্র ছিল না। কাব্যে বা উপন্যাসে তাহা উল্লেখযোগ্য নহে, কিন্তু জীবনে তাহা সমুদ্র বেষ্টিত দ্বীপের ন্যায় মনোহর। মাটিতে পা ঠাকা যে কি আরাম, তাহা সেই জানে যে বহুক্ষণ জলের মধ্যে সাঁতার দিয়াছে। আমি এতদিন কল্পনায় যে প্রেম সমুদ্র সৃজন করিয়াছিলাম, তাহা যদি সত্য হইত, তবে সেখানে চিরকাল যে কি করিয়া ভাসিয়া বেড়াইতাম তাহা বলিতে পারি না। সেখানে আকাশও অসীম, সমুদ্রও অসীম। সেখান হইতে আমাদের প্রতি দিবসের বিচিত্র জীবনযাত্রার সীমাবদ্ধ ব্যাপার একেবারে নির্বাসিত। সেখানে তুচ্ছতার লেশ মাত্র নাই। সেখানে কেবল ছন্দে লয়ে সঙ্গীতে ভাব ব্যক্ত করিতে হয়, এবং তলাইতে গেলে কোথাও তল পাওয়া যায় না। কিরণ সেখান হইতে মজ্জমান এই হতভাগ্যের কেশ পাশ ধরিয়া যখন তাহার আমতলায় তাহার বেগুনের ক্ষেতে টানিয়া তুলিল, তখন পায়ের তলায় মাটি পাইয়া আমি বাঁচিয়া গেলাম। আমি দেখিলাম বারান্দায় বসিয়া খিচুড়ি রাঁধিয়া, মই চড়িয়া দেয়ালে পেরেক মারিয়া, লেবু গাছে ঘন সবুজ পত্ররাশির মধ্য হইতে সবুজ লেবু ফল সন্ধান করিতে সাহায্য করিয়া অভাবনীয় আনন্দ লাভ করা যায়। অথচ সে আনন্দ লাভের জন্য কিছুমাত্র প্রয়াস পাইতে হয় না। আপনি যে কথা মুখে আসে, আপনি যে হাসি উচ্ছ্বসিত হইয়া ওঠে, আকাশ হইতে যতটুকু আলো আসে এবং গাছ হইতে যতটুকু ছায়া পড়ে, তাহাই যথেষ্ট। ইহা ছাড়া আমার কাছে একটি সোনার কাঠি ছিল আমার নবযৌবন, একটি পরশ পাথর ছিল আমার প্রেম, একটি অক্ষয় কল্পতরু ছিল আমার নিজের প্রতি নিজের অক্ষুণ্ণ বিশ্বাস। আমি বিজুল, আমি ইন্দ্র, আমার উচ্চই শ্রবার পথে কোনো বাধা দেখিতে পাই না। কিরণ, আমার কিরণ, তাহাতে আমার সন্দেহ মাত্র নাই। সে কথা এতক্ষণ স্পষ্ট করিয়া বলি নাই, কিন্তু হৃদয়ের এক প্রান্ত হইতে আরো এক প্রান্তে মুহূর্তের মধ্যে মহাসুখে বিদীর্ণ করিয়া সে কথা বিদ্যুতের মতো আমার সমস্ত অন্তঃকরণ ধাঁধিয়া ক্ষণে ক্ষণে নাচিয়া উঠিতেছিল। কিরণ, আমার কিরণ। ইতিপূর্বে আমি কোনো অনাত্মীয়া মহিলার সংস্রবে আসি নাই, যে নব্য রমণীগণ শিক্ষালাভ করিয়া অবরোধের বাহিরে সঞ্চরণ করেন, তাহাদের রীতিনীতি আমি কিছুই অবগত নহি। অতএব তাহাদের আচরণে কোনখানে শিষ্টতার সীমা, কোনখানে প্রেমের অধিকার, তাহা আমি কিছুই জানি না। কিন্তু ইহাও জানি না আমাকে কেনই বা ভালো না বাসিবে, আমি কোন অংশে নুন হই। কিরণ যখন আমার হাতে চায়ের পেয়ালাটি দিয়া যাইত, তখন চায়ের সঙ্গে পাত্র ভরা কিরণের ভালোবাসাও গ্রহণ করিতাম। চাটি যখন পান করিতাম, তখন মনে করিতাম আমার গ্রহণ সার্থক হইল এবং কিরণেরও দান সার্থক হইল। কিরণ যদি সহজ সুরে বলিত, মহেন্দ্রবাবু কাল সকালে আসবেন তো, তাহার মধ্যে ছন্দে লয়ে বাজিয়া উঠিত, কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন। আমি সহজ কথায় উত্তর করিতাম, কাল 8টার মধ্যে আসব। তাহার মধ্যে কিরণ কি শুনিতে পাইত না, পরাণ পুতুলি তুমি হিয়ে মণিহার, সররস ধন মোর সকল সংসার। আমার সমস্ত দিন, সমস্ত রাত্রি অমৃতে পূর্ণ হইয়া গেল। আমার সমস্ত চিন্তা এবং সমস্ত কল্পনা মুহূর্তে মুহূর্তে নূতন নূতন শাখা প্রশাখা বিস্তার করিয়া লতার ন্যায় কিরণকে আমার সহিত বেষ্টন করিয়া বাঁধিতে লাগিল। যখন শুভ অবসর আসিবে, তখন কিরণকে কি পড়াইব, কি শিখাইব, কি শুনাইব, কি দেখাইব,
তাহারই অসংখ্য সংকল্পে আমার মন আচ্ছন্ন হইয়া গেল। এমনকি স্থির করিলাম, জার্মান পণ্ডিত রচিত দর্শন শাস্ত্রের নব্য ইতিহাসেও যাহাতে তাহার চিত্তের ঔৎসুক্য জন্মে, এমন শিক্ষা তাহাকে দিতে হইবে, নতুবা আমাকে সে সর্বতোভাবে বুঝিতে পারিবে না। ইংরাজি কাব্য সাহিত্যের সৌন্দর্যলোকে আমি তাহাকে পথ দেখাইয়া লইয়া যাইব। আমি মনে মনে হাসিলাম, কহিলাম, কিরণ, তোমার আমতলা বেগুনের ক্ষেত আমার কাছে নূতন রাজ্য। আমি কোশপিনকালে স্বপ্নেও জানিতাম না যে সেখানে বেগুন এবং ঝড়ে পড়া কাঁচা আম ছাড়াও দুর্লভ অমৃত ফল এত সহজে পাওয়া যায়। কিন্তু যখন সময় আসিবে, তখন আমিও তোমাকে এমন এক রাজ্যে লইয়া যাইব যেখানে বেগুন ফলে না, কিন্তু তথাপি বেগুনের অভাব মুহূর্তের জন্য অনুভব করিতে হয় না। সে কাঞ্চনের রাজ্য, ভাবের স্বর্গ। সূর্যাস্তকালে দিগন্ত বিলীন পাণ্ডুবর্ণ সন্ধ্যা তারা ঘনায়মান সায়ান্নে ক্রমেই যেমন পরিস্ফুট দীপ্তি লাভ করে, কিরণও তেমনি কিছুদিন ধরিয়া ভিতর হইতে আনন্দে, লাবণ্যে, নারীত্বের পূর্ণতায় যেন প্রস্ফুটিত হইয়া উঠিল। সে যেন তাহার গৃহের, তাহার সংসারের ঠিক মধ্য আকাশে অধিরোহণ করিয়া চারিদিকে আনন্দের মঙ্গল জ্যোতি বিকীর্ণ করিতে লাগিল। সেই জ্যোতিতে তাহার বৃদ্ধ পিতার শুভ্র কেশের উপর পবিত্রতার উজ্জ্বল আভা পড়িল, এবং সেই জ্যোতি আমার উদ্বেল হৃদয় সমুদ্রের প্রত্যেক তরঙ্গের উপর কিরণের মধুর নামের একটি করিয়া জ্যোতির্ময় স্বাক্ষর মুদ্রিত করিয়া দিল। এদিকে আমার ছুটি সংক্ষিপ্ত হইয়া আসিল। বিবাহ উদ্দেশ্যে বাড়ি আসিবার জন্য পিতার সস্নেহ অনুরোধ ক্রমে কঠিন আদেশে পরিণত হইবার উপক্রম হইল। এদিকে অমূল্যকেও আর ঠেকাইয়া রাখা যায় না। সে কোন দিন উন্মত্ত বন্যহস্তির ন্যায় আমার এই পদ্মবনের মাঝখানে ফস করিয়া তাহার বিপুল চরণ চতুষ্টয় নিক্ষেপ করিবে, এ উদ্বেগও উত্তরোত্তর প্রবল হইতে লাগিল। কেমন করিয়া অবিলম্বে অন্তরের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়া আমার প্রণয়কে পরিণয়ে বিকশিত করিয়া তুলিব, তাহাই ভাবিতে লাগিলাম। একদিন মধ্যাহ্নকালে ভবনাথবাবুর গৃহে গিয়া দেখি তিনি গ্রীষ্মের উত্তাপে চৌকিতে ঠেসান দিয়া ঘুমাইয়া পড়িয়াছেন, এবং সম্মুখে গঙ্গা তীরের বারান্দায় নির্জন ঘাটের সোপানে বসিয়া কিরণ কি বই পড়িতেছে। আমি নিঃশব্দ পদে পশ্চাতে গিয়া দেখি একখানি নূতন কাব্য সংগ্রহ। যে পাতাটি খোলা আছে তাহাতে শেলির একটি কবিতা উদ্ধৃত, এবং তাহার পার্শ্বে লাল কালিতে একটি পরিষ্কার লাইন টানা। সেই কবিতাটি পাঠ করিয়া কিরণ ঈষৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া স্বপ্ন ভারাকুল নয়নে আকাশের দূরতম প্রান্তের দিকে চাহিল। বোধ হইল যেন সেই একটি কবিতা কিরণ আজ 1 ঘণ্টা ধরিয়া 10 বার করিয়া পড়িয়াছে, এবং অনন্ত নীলাকাশে আপন হৃদয় তরণীর পালে একটিমাত্র উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাস দিয়া তাহাকে অতি দূর নক্ষত্র লোকে প্রেরণ করিয়াছে। শেলি কাহার জন্য এই কবিতাটি লিখিয়াছিল জানি না। মহেন্দ্রনাথ নামক কোনো বাঙালি যুবকের জন্য লেখে নাই, তাহাতে সন্দেহ নাই। কিন্তু আজ এই স্তব গানে আমি ছাড়া আর কাহারও অধিকার নাই, ইহা আমি জোর করিয়া বলিতে পারি। কিরণ এই কবিতাটির পাশে আপন অন্তরতম হৃদয় পেন্সিল দিয়া একটি উজ্জ্বল রক্তচিহ্ন আঁকিয়া দিয়াছে। সেই মায়াগণ্ডির মোহমন্ত্রে কবিতাটি আজ তাহারই, এবং সেই সঙ্গে আমারও। আমি পুলকোচ্ছ্বসিত চিত্তকে সংবরণ করিয়া সহজ সুরে কহিলাম, কি পড়িতেছেন? পাল ভরা নৌকা যেন হঠাৎ চড়াই ঠেকিয়া গেল। কিরণ চমকিয়া উঠিয়া
তাড়াতাড়ি বইখানা বন্ধ করিয়া একেবারে আঁচলের মধ্যে ঢাকিয়া ফেলিল। আমি হাসিয়া কহিলাম, বইখানা একবার দেখিতে পারি? কিরণকে কি যেন বাজিল। সে আগ্রহ সহকারে বলিয়া উঠিল, না না, ও বই থাক। আমি কিয়দ্দূরে একটা ধাপ নিচে বসিয়া ইংরাজি কাব্য সাহিত্যের কথা উত্থাপন করিলাম। এমন করিয়া কথা তুলিলাম যাহাতে কিরণেরও সাহিত্য শিক্ষা হয় এবং আমারও মনের কথা ইংরাজ কবির জবানিতে ব্যক্ত হইয়া ওঠে। খর রৌদ্র তাপে সুগভীর নিস্তব্ধতার মধ্যে জলের স্থলের ছোটখাটো কলশব্দগুলি জননীর ঘুমপাড়ানি গানের মতো অতিশয় মৃদু এবং সকরুণ হইয়া আসিল। কিরণ যেন অধীর হইয়া উঠিল, কহিল, বাবা একা বসিয়া আছেন, অনন্ত আকাশ সম্বন্ধে আপনাদের সে তর্কটা শেষ করিবেন না? আমি মনে মনে ভাবিলাম, অনন্ত আকাশ তো চিরকাল থাকিবে এবং তাহার সম্বন্ধে তর্কও তো কোনো কালে শেষ হইবে না, কিন্তু জীবন স্বল্প এবং শুভ অবসর দুর্লভ ও ক্ষণস্থায়ী। কিরণের কথার উত্তর না দিয়া কহিলাম, আমার কতগুলি কবিতা আছে, আপনাকে শুনাইব। কিরণ কহিল, কাল শুনিব বলিয়া একেবারে উঠিয়া ঘরের দিকে চাহিয়া বলিয়া উঠিল, বাবা, মহেন্দ্রবাবু আসিয়াছেন। ভবনাথবাবু নিদ্রাভঙ্গে বালকের ন্যায় তাহার সরল নেত্রদয় উন্মীলন করিয়া ব্যস্ত হইয়া উঠিলেন। আমার বক্ষে যেন ধক করিয়া একটা মস্ত ঘা লাগিল। ভবনাথবাবুর ঘরে গিয়া অনন্ত আকাশ সম্বন্ধে তর্ক করিতে লাগিলাম। কিরণ বই হাতে লইয়া দোতলায় বোধহয় তাহার নির্জন শয়নকক্ষে নির্বিঘ্নে পড়িতে গেল। পরদিন সকালের ডাকে লাল পেন্সিলের দাগ দেওয়া একখানা স্টেটসম্যান কাগজ পাওয়া গেল। তাহাতে বিএ পরীক্ষার ফল বাহির হইয়াছে। প্রথমে প্রথম ডিভিশন কোঠায় কিরণবালা বন্দ্যোপাধ্যায় বলিয়া একটা নাম চোখে পড়িল। আমার নিজের নাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো বিভাগেই নেই। পরীক্ষায় অকৃতার্থ হইবার বেদনার সঙ্গে সঙ্গে বজ্রাগ্নির ন্যায় একটা সন্দেহ বাজিতে লাগিল যে কিরণবালা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই কিরণবালা। সে যে কলেজে পড়িয়াছে বা পরীক্ষা দিয়াছে এ কথা যদিও আমাকে বলে নাই, তথাপি সন্দেহ ক্রমেই প্রবল হইতে লাগিল। কারণ ভাবিয়া দেখিলাম, বৃদ্ধ পিতা এবং তাহার কন্যাটি নিজেদের সম্বন্ধে কোনো কথাই কখনো আলাপ করেন নাই, এবং আমিও নিজের আখ্যান বলিতে এবং নিজের বিদ্যা প্রচার করিতে সর্বদাই এমন নিযুক্ত ছিলাম যে তাহাদের কথা ভালো করিয়া জিজ্ঞাসাও করি নাই। জার্মান পণ্ডিত রচিত আমার নূতন পড়া দর্শনের ইতিহাস সম্বন্ধীয় তর্কগুলি আমার মনে পড়িতে লাগিল, এবং মনে পড়িল আমি একদিন কিরণকে বলিয়াছিলাম, আপনাকে যদি আমি কিছুদিন গুটি কত বই পড়াইবার সুযোগ পাই, তাহা হইলে ইংরাজি কাব্য সাহিত্য সম্বন্ধে আপনার একটা পরিষ্কার ধারণা জন্মাইতে পারে। কিরণবালা দর্শন শাস্ত্রে অনার লইয়াছেন এবং সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, যদি এই কিরণই হয়। অবশেষে প্রবল খোঁচা দিয়া আপন ভরসাচ্ছন্ন অহংকারকে উদ্দীপ্ত করিয়া কহিলাম, হয় হোক, আমার রচনা বলি আমার জয়স্তম্ভ বলিয়া খাতা হাতে সবলে পা ফেলিয়া মাথা পূর্বাপেক্ষা উচ্চে তুলিয়া ভবনাথবাবুর বাগানে গিয়াও উপস্থিত হইলাম। তখন তাহার ঘরে কেহ ছিল না। আমি একবার ভালো করিয়া বৃদ্ধের পুস্তকগুলি নিরীক্ষণ করিতে লাগিলাম। দেখিলাম এক কোণে আমার সেই নব্য জার্মান পণ্ডিত রচিত দর্শনের ইতিহাসখানি অনাদরে পড়িয়া রহিয়াছে। খুলিয়া দেখিলাম ভবনাথবাবুর সহস্ত লিখিত নোটে তাহার মার্জিন পরিপূর্ণ। বৃদ্ধ নিজে তাহার কন্যাকে শিক্ষা দিয়াছেন।
আমার আর সন্দেহ রহিল না। ভবনাথ বাবু অন্য দিনের অপেক্ষা প্রসন্ন জ্যোতি বিচ্ছুরিত মুখে ঘরে আসিয়া প্রবেশ করিলেন, যেন কোনো সুসংবাদের নির্ঝর ধারায় তিনি সদ্য প্রাত স্নান করিয়াছেন। আমি অকস্মাৎ কিছু দম্ভের ভাবে রুক্ষহাস্য হাসিয়া কহিলাম, ভবনাথ বাবু, আমি পরীক্ষায় ফেল করিয়াছি। যে সকল বড় বড় লোক বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করিয়া জীবনের পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়, আমি যেন আজ তাহাদেরই মধ্যে গণ্য হইলাম। পরীক্ষা, বাণিজ্য, ব্যবসা, চাকুরি প্রভৃতিতে কৃতকার্য হওয়া মাঝামাঝি লোকের লক্ষণ। নিম্নতম এবং উচ্চতম শ্রেণীর লোকেদেরই অকৃতকার্য হইবার আশ্চর্য ক্ষমতা আছে। ভবনাথবাবুর মুখ সস্নেহ করুণ হইয়া আসিল। তিনি তাহার কন্যার পরীক্ষোত্তরণ সংবাদ আমাকে আর দিতে পারিলেন না, কিন্তু আমার অসঙ্গত উগ্র প্রফুল্লতা দেখিয়া কিছু বিস্মিত হইয়া গেলেন। তাহার সরল বুদ্ধিতে আমার গর্বের কারণ বুঝিতে পারিলেন না। এমন সময়ে আমাদের কলেজের নবীন অধ্যাপক বামাচরণ বাবুর সহিত কিরণ সলজ্জ সরসজ্জল মুখে বর্ষাধৌত লতাটির মতো ছলছল করিতে করিতে ঘরের মধ্যে প্রবেশ করিল। আমার আর কিছুই বুঝিতে বাকি রহিল না। রাত্রে বাড়িতে আসিয়া আমার রচনাবলীর খাতাখানা পুড়াইয়া ফেলিয়া দেশে গিয়া বিবাহ করিলাম। গঙ্গার ধারে যে বৃহৎ কাব্য লিখিবার কথা ছিল তাহা লেখা হইল না, কিন্তু জীবনের মধ্যে তাহা লাভ করিলাম। গল্পটি এইখানেই সমাপ্ত হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।